রয়ের এক দালাল, বিবিসির এক মুখটা খুব খারাপ ভাষায় আসে যে ওকে মানে রাগটা কন্ট্রোল করতে হচ্ছে, ওর জন্মের ঠিক নাই, সেজন্য ও বলতে পারে এখানে কেউ মারা যায়নি। সিন্ডিকেট হবে কেন? প্রথম কথা হচ্ছে সিন্ডিকেট হবে কেন? টঙ্গী বাজারের টেন্ডার এবার ড্রপ করেছে একজন মাত্র ব্যক্তি, মানে একটা টেন্ডার মাত্র ড্রপ হয়েছে। এবং কে করেছে? টঙ্গী থানা বিএনপির সভাপতির আপন ভাই। আপনি এটা ভুয়া জিনিস, একটা লিগ্যাল চাই, সঠিকটা জনগণকে জানান যে না আমরা চাঁদাবাজির সাথে জড়িত না। লিগ্যাল ভার্সন হয় না যে বিএনপি নেতাদের প্রভাবে ইজারা মূল্য কমছে, এমন একটি খবর আমরা পেয়েছি, গণমাধ্যমের প্রতিবেদনে এসেছে যে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর কোরবানির পশুর অস্থায়ী হাটের ইজারা নিয়ে এবার ক্ষমতাসীন বিএনপির স্থানীয় নেতাদের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছেন সংসদের বিরোধী দল জামাতে ইসলামের নেতারাও। এখন এই কারণে হাট ইজারার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক বেশ পরিবেশ আমরা সৃষ্টি করছে, এমনটাই দেখতে পেয়েছি এবং এমনটাই তৈরি হয়েছে। কোনো কোনো হাট নিয়ে দুই দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনামূলক পরিস্থিতিও সৃষ্টি হয়েছে। এখন এই গাজীপুর, খুলনা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ বিএনপির স্থানীয় নেতারা হাটের ইজারা পেয়েছেন। রাজশাহীতে সিন্ডিকেটের কারণে অনেক দরপত্র জমা দিতে পারেননি বলে অভিযোগ উঠেছে। বেশিরভাগ ক্ষেত্রেই হাটের ক্ষেত্রে দরপত্র জমা পড়েছে কম। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার কাছে শুরুর প্রশ্নটা থাকছে যে এই যে দলীয় প্রভাব এবং সরকারি মদত, এটি না থাকলে কি আসলে সিন্ডিকেট সম্ভব কিনা, এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ আপনার দর্শক শ্রোতা, অপরদের বিজ্ঞ আলোচক। প্রথম কথা হচ্ছে যে এখন বাংলাদেশে ই টেন্ডার বলে একটা নীতি প্রচলিত আছে এবং কোনো এক জায়গায় টেন্ডার না, টেন্ডারটা ওইখানকার সংশ্লিষ্ট কমিশনার, বিভাগীয় কমিশনার এখানে হবে, ডিসির এখানে তো হবেই, এবং সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন বা পৌরসভা যদি থাকে বা থানা পরিষদ থাকে সেখানে হবে। তো একই সাথে তিন জায়গায় যখন টেন্ডার হয় তখন টেন্ডার বাক্সের যে ম্যানুয়াল নিয়ন্ত্রণ, এটা খুব কঠিন। নাম্বার 2 হচ্ছে যে আপনি ই টেন্ডার যখন হয় তখন ইজারা মূল্য কমালো না বাড়ালো এটা তো বিষয় না, বিষয় হচ্ছে আমি ওইখান থেকে কত প্রফিট করতে পারবো সেইটার উপর টেন্ডার মূল্য হবে, টেন্ডার মূল্যটা এইভাবে হবে। তো সেই ক্ষেত্রে আপনি যে অভিযোগটা এনেছেন, আপনি তো এইটাকে ভাইয়েরা কি জানি একটা বলেন যে প্রশ্নের গর্ভে যে প্রশ্ন থাকে, তো আমি এই মুহূর্তে শব্দটা ভুলে গেছে। তো সেইখানে আপনি তো একটা প্রশ্ন, আপনি সিন্ডিকেট হবে কেন, প্রথম কথা হচ্ছে সিন্ডিকেট হবে কেন? আপনি তো বলছেন যে সরকারের মানে সিন্ডিকেট হয়ে আছে, সরকারের মদত ছাড়া কি সিন্ডিকেট সম্ভব কিনা? আপনি প্রথম কথা হচ্ছে সিন্ডিকেট হবে কেন? সিন্ডিকেটই না, সিন্ডিকেটের সমূলে উৎপাটন করবে গভর্নমেন্ট। আচ্ছা, সহযোগিতা তো পরের কথা, আপনি সমূলে সিন্ডিকেট উৎপাটন করবে। এই জন্য বাংলাদেশে মানুষ গণ অভ্যুত্থান করেছে, কোনো সিন্ডিকেট বাজি হবে না। আচ্ছা, গত বছরের তুলনায় যে এবছর 1/3 মূল্যে হাট ইজারা দেওয়ার ঘটনা ঘটেছে দেশে 4টি মহানগর এবং 2টি জেলায় 8টি হাটের ইজারা পর্যালোচনা করে চিত্র পাওয়া গেছে। তাহলে এই চিত্রটা আসলে কিসের চিত্র? আমি এই চিত্র সম্বন্ধে, আমি এই গরুর হাটের ইজারার ব্যবসা কোনো সময় করি নাই, এই বিষয়ে আমি বলতে পারবো না ভাই। তবে আমি বলবো যে যদি সিন্ডিকেটের কোনো গন্ধ পাওয়া যায়, ওই সিন্ডিকেটের 23 মেরে দেন। আচ্ছা আচ্ছা, ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, এই বিষয়ে জামাত নেতাদেরও আসলে গরুর হাটের ভাগ বসাতে চেষ্টা করছে এবং কিন্তু শক্তিতে পারছে না, এমন অভিযোগ আসছে। এ বিষয়ে আপনার মন্তব্য কি? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আপনার টিভির সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। গরুর হাট, কুরবানি হাটের ইজারা দেওয়ার এটা একটা নিয়ম আছে। সে নিয়মটা হচ্ছে যে লোকাল সেলফ গভর্নমেন্ট যারা থাকেন, পৌরসভা হোক, মিউনিসিপ্যাল কর্পোরেশন হোক, তারা জেনারেলি টাকাটা পেয়ে থাকেন এবং এই টাকাটা পাবলিক পারপাসে খরচ করা হয়। দলীয় সরকার আসলেই, আবার বলে দিচ্ছি, দলীয় সরকার আসলেই এই ইজারাটা দলীয় ছেলেপেলেকে দেওয়া হয়। এটা হচ্ছে চান্দার আর একটা রূপ, চান্দার আর একটা রূপ। এটা কোনো আমার চোখে এটাকে চান্দা বলা যাবে না। এটা হচ্ছে বেকার যারা আছে, যুবক, এটা প্রথম 1978 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন যুবদল করলেন, তখন যুবদল করে উনি সারা দেশের হাটের ইজারাগুলোকে সব যুবদলের ছেলেপেলের হাতে দিয়ে দিয়েছিলেন। তার একটা লজিক ছিল। এক সেকেন্ড, 30 সেকেন্ড,
কারেকশনটা হচ্ছে এখানে যুব সংস্থাকে দেওয়া হয়েছিল, যুব সংস্থা আলাদা আরেকটি বিষয়, যুবদল আর যুব সংস্থা একটু আলাদা জিনিস। আমি একটু বলে দিই, তারপর আপনি বলেন ভাই। না আমি বলছি- আচ্ছা, আপনি কারেক্ট করে দিয়েছেন। আমি আপনার ইতিহাস থেকে আর গেলাম না, কোথায় যুব সংস্থা করা হয়েছিল আর এগুলো না যায়। যুবদল যুব সংস্থা সিনোনিম। আচ্ছা, এখানে চলে আসি। যুবদলকে দেওয়া হয়েছিল, উদ্দেশ্যটা ছিল যুবকরা যেন কর্মসংস্থান ফিরে পায়, এবং এই কর্মসংস্থান তখন খুবই কম ছিল। সেই জন্য যুবকদেরকে সরাসরি এই যারা যুবদলের ছেলেপেলে ছিল তাদেরকে দেওয়া হচ্ছে, এবং এটা নিয়ে তখন বিতর্ক করার কোনো ইয়া ছিল না। পরবর্তীতে রিপার্কেশন কি হলো, কাঁচা টাকা যখন ছেলেপেলের হাতে আসলো তখন দেখা গেল মাদক দ্রব্যের বন্যা বয়ে গেল সমাজের সর্বস্তরে। আজকে আপনাকে এর মাধ্যমে আর একটা জিনিস বলে দিই। জি, মেঘনা নদী টোল, ওই যে ভালো ভাই বললেন না ইজিপি সিস্টেমে আপনি দরপত্র ইয়া করবেন, তার আগে ওই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জানে কে কত টাকায় দিছে। লাস্ট মোমেন্টে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বলে দেয় তুমি এই কয় পয়সার উপরে দিয়ে দাও। ওই জন্য আনিসুল হকের ভাই, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ভাই সবগুলো বড় বড় ব্রিজের ইজারা পেয়ে গেছিল। আজকে আপনি যে কথা বলছেন জামাত বা বিএনপির, এটা করার কোনো সুযোগ নেই। প্রশাসন যাকে চাইবে তাকে দিবে, এবং প্রশাসনের সব জায়গায় দলীয়করণ করা হয়েছে। ভাই বলছে না যে না এইগুলো করা হবে না, জুলাইয়ের এগুলো সব তুড়ি মেরে উড়িয়ে দিছে। তো সমস্ত জায়গাতে কি করা হবে, সমস্ত জায়গায় আপনার দলীয়করণ হচ্ছে। এখন এখানে আপনি জামাতের কথা বলছেন, আমি জানি না। আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের জামাতে ইসলামের বোধহয় একজন আছে, এমপি আছে, এবং এমপি সাহেব চাবেন তার এলাকার সর্বোচ্চ কি হোক, ট্যাক্সটা আদায় হোক। এবং কোরবানি হচ্ছে সবচেয়ে বড় হাটে যেটা ট্যাক্স কালেকশন হয় লোকাল সেল গভর্নমেন্টে। তাহলে ওই টাকা দিয়ে কি হবে, লোকাল সেল গভর্নমেন্টের পৌরসভা, ওখানে তো সিটি কর্পোরেশন নাই, চাঁপাইনবাবগঞ্জের পৌরসভা ওই টাকাগুলো দিয়ে তাদের উন্নয়নমূলক কাজ করতে পারবেন। তো এই ক্ষেত্রে যদি জামাত ওখানে প্রতিযোগিতায় যায়, আমার ধারণা প্রতিযোগিতা করার জামাতের কোনো সুযোগ নাই। যদি প্রশাসন দয়া পরবশত হয়ে জামাতের কাউকে একটা হাত দেয়, শুকুর আলহামদুলিল্লাহ, না দিলেও কিছু করার নাই, যে আমি হাত যেভাবে দিয়ে বসে আছি এইভাবে হাত দিয়ে বসে থাকতে হবে। কারণ সব কিছু সবার আগে বিএনপি, এটাই বাস্তবতা, এটা মেনে নিতে হবে। ব্যবসায়ীদের যে সিন্ডিকেটের অভিযোগ উঠছে, এটা আসলে দলীয় নেতাদের হাতেই রয়েছে। এটা হাতে থাকে, এটাই ছিল, আছে, খালি দিয়া না, মিডিয়া থেকে শুরু করে সব কিছু। এটা আমার বক্তব্য না, শফিকুর রহমান বলছে, মাহমুদুর রহমান বলছে, সবাই বলছে। রাতারাতি সব এখন আওয়ামী লীগ থেকে সব বড় বিএনপি হয়ে গেছে। এদের এই ভুল পাল্টা না, ঠিক হাটের ব্যাপারেও তাই হবে। ওইদিকে যা দেখবেন যে যা হাট চালা নিচ্ছে তারা এখন নতুন নব্য বিএনপি, তার আগে আওয়ামী লীগ ছিল। আচ্ছা, জি, ধন্যবাদ ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির। ফারুক হাসান, আপনার কাছে আসতে চাই। সম্প্রতি এই যে দেশের বিভিন্ন অঞ্চলে পশুর হাটের ইজারায় বিএনপি নেতাদের নাম জড়িয়ে সিন্ডিকেটের কথা আসছে, যেটি আসলে সিন্ডিকেট বলতে রাজি নন মোশাররফ আহমেদ ঠাকুর, এবং ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির বলছেন দলীয় নেতাদের প্রভাবই বেশি। আপনাদের দল এই সরকারের অংশ, আপনাদের প্রধান এই সরকারের একজন প্রতিমন্ত্রী, আপনারা কি এর দায় এড়াতে পারেন কিনা? এই সরকারের ব্যর্থতার দায় আপনাদের উপরও কি বর্তায় কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ স্টার নিউজের সম্মানিত দর্শক, আমার দুই বিজ্ঞ সহ আলোচক। আসলে দেখুন, এই যে চাঁদাবাজি বা এই হাটের ইজারাকে নিয়ে যে সকল নিউজ, এগুলো শুধু আজকেই হচ্ছে বিষয়টা এমন না, দীর্ঘদিন ধরে এই প্রথাটা চলে আসছে। এজন্য আমি এই যে ইজারাকে কেন্দ্র করে যে নিউজগুলো আসছে, এটা অনেকেই অনেক নামে এটাকে ডাকেন, এটাকে আমি নাম দিয়েছি চাঁদাবাজির লিগাল ভার্সন। কারণ চাঁদাবাজি যেখানে হয় সেখানে লিগাল কোনো প্রসিডিউর মেনটেন করা হয় না। ধরেন আপনার মাসেল পাওয়ার আছে, ম্যান পাওয়ার আছে, আপনার পলিটিক্যাল পাওয়ার আছে, আপনি ধরেন যে একটা গাড়ি থামিয়ে চাঁদা আদায় করলেন, রাস্তাঘাটে, ব্রিজে, কালভার্টে, যেখানে খুশি সেখানে চাঁদা আদায় করলেন, মানে লিগাল কোনো প্রসিডিউর মেনটেন করা হয় না। আর এই যে জায়গাটাতে গরুর কুরবানির হাট বা বাজার, এগুলোতে একটা প্রসিডিউর মেনটেন করে চাঁদাবাজিটা তারা করে। কি প্রসিডিউর মেনটেন করে? ওই যে আমার ভাই মুশাররফ সাহেব বললেন যে ইজিপি মানে অনলাইন প্রসিডিউরের মধ্যে দিয়ে এখন কিন্তু টেন্ডার ড্রপ করা হয়, যেটা আগে সরাসরি বাক্সে ফেলা হতো। এখন বাক্সে ফেলার আর কোনো সুযোগ নাই, যেহেতু ওই বাক্সে ফেলাকে কেন্দ্র করে ইতিপূর্বে মারামারি, হানাহানি, কাটাকাটি অনেক হয়েছে। এই জন্য সরকার একটা অনলাইন সিস্টেম এখানে ডেভেলপ করেছে, যে অনলাইনের মাধ্যমে তোমরা থ্রো করো। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা কিন্তু আরেক জায়গায়। প্রবলেমটা হচ্ছে যেহেতু ওই প্রসিডিউর যারা মেনটেন করে, যারা ম্যানেজমেন্টের দায়িত্বে, এরা প্রত্যেকেই রুলিং পার্টির সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড, জড়িত। তারা আগে থেকেই জানিয়ে দেয় যে অমুক টেন্ডারের রেট হচ্ছে এটা,
তার মানে তুমি ওই রেট থেকে সামান্য কিছু বাড়িয়ে টেন্ডারটা ড্রপ করো। এবং একই সাথে যেহেতু এখন অনেকেই চাঁদাবাজি শব্দটাকে আসলে মানতে নারাজ, এটাকে অনেকেই সমঝোতা নাম দিয়েছে, কেউ আবার ভিন্ন নামেও ডাকার চেষ্টা করে, তো তারা আগে থেকে একটা সমঝোতার মধ্য দিয়ে তারা ম্যানেজ করে ফেলে যে 5 জন যেহেতু এখানে তোমরা আসছো টেন্ডার ড্রপ করার জন্য, 5 জন 5 জন দরকার নাই ভাই, একটাই আমরা ড্রপ করি, একটাই থাকুক, তোমরাও ভাগ বাটোয়ারা আমাদের কাছ থেকে পাবা। মানে সমঝোতার ভিত্তিতে টেন্ডার। যেমন আপনি দেখেন ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বড় গরুর হাটটা কিন্তু বসে টঙ্গীতে, গাজীপুরের টঙ্গী। এই টঙ্গী বাজারের টেন্ডার এবার ড্রপ করেছে একজন মাত্র ব্যক্তি, মানে একটা টেন্ডার মতো ড্রপ হয়েছে। এবং কে করেছে? টঙ্গী থানা বিএনপির সভাপতির আপন ভাই, তিনি হচ্ছে এই টেন্ডার ড্রপ করেছেন একজন। দেখেন ভেরি ইন্টারেস্টিং, যেখানে একটা বাজারে একাধিক টেন্ডার ড্রপ হওয়ার কথা, মানে একদিক দিয়ে সরকার হিউজ অ্যামাউন্ট অফ রাজস্ব আদায় থেকে তারা কিন্তু এখানে বঞ্চিত হচ্ছে, আরেক দিক দিয়ে এই যে চাঁদাবাজিটাকে লিগাল প্রসিডিউরের মধ্য দিয়ে এটাকে উৎসাহিত করা হচ্ছে, উৎসাহ দেওয়া হচ্ছে, প্রমোট করা হচ্ছে। এখান থেকে ফিরে আসতে হবে। এখন এখানে আপনি প্রশ্ন করলেন যে এখানে সরকারি দল একই সাথে বিরোধী দলের নামেও কিন্তু নিউজ আসছে, যেটা আমার ভাই ব্যারিস্টার শাহরিয়ার সাহেব ইতিমধ্যে বলার চেষ্টা করেছেন তাদের অ্যাঙ্গেল থেকে আর কি। তো যাই হোক, এটা যেই করুক, সরকারি দল বিরোধী দল, তাদেরকে এখান থেকে ফিরে আসতে হবে। এখন আপনার প্রশ্নটা, আমাদের দলের একজন যেহেতু সরকারে আছে, আমরা আসলে দায়টা এড়াতে পারি কিনা, এই তো আপনার প্রশ্ন। দেখেন, আমি শুরুতেই বলে রাখি, গণ অধিকার পরিষদ মানে আমরা কিন্তু দলগতভাবে সরকারের সাথে জোটবদ্ধ না। মানে পলিটিক্যালি যেভাবে জোটবদ্ধভাবে সরকার গঠন হয়, যেমন বিগত 2001 সালে ছিল 4 দলীয় ঐক্য জোট সরকার, জামাত ইসলাম অ্যান্ড বিএনপি মিলে হচ্ছে 4 দলীয় ঐক্য জোটের সরকার। আবার দেখেন 2008 সালে আওয়ামী লীগ প্লাস জাতীয় পার্টি প্লাস 12 পলিটিক্যাল পার্টিজ মিলে হচ্ছে 14 দল অ্যান্ড মহাজোট সরকার। ওই ফরম্যাটে এবার কিন্তু বিএনপির সাথে আমাদের জোট হয়েছে, এটা বলার খুব একটা সুযোগ নেই। তবে আমাদের পার্টির যেহেতু একজন ক্যাবিনেটে আছে, একবারে খুব ছোট্ট একটা অংশের একটা অংশ মাত্র, তারপরেও আমি বলছি, এই যে আপনি একটা প্রশ্ন করলেন না, আপনি দায় এড়াতে পারেন কিনা, এই প্রশ্নটার মধ্য দিয়ে কি প্রমাণিত হয় জানেন? এই যে দীর্ঘ 55 বছরের রাজনৈতিক হিস্ট্রি, আমাদের যে কালচার, যে প্র্যাকটিস, এই 54 বছর 55 বছর হয়ে আসছে কি, যে আপনি যদি কোনো না কোনোভাবে সরকারের সাথে সংশ্লিষ্ট থেকে থাকেন, কানেক্টেড থেকে থাকেন, তার মানে আপনি সরকারের ভালো কাজ মন্দ কাজকে চোখ বন্ধ করে উলঙ্গ হয়ে সাপোর্ট দেবেন, সরকার যাই করুক। আবার আপনি যদি বিরোধী দলের চেয়ারে থাকেন, সরকারের ভালো কাজ মন্দ কাজ আপনি বিরোধিতা করবেন, আপনারা দেখবেন না এটা ভালো নাকি মন্দ। মানে এটা আমাদের এই 55 বছরের রাজনৈতিক প্র্যাকটিস, কালচার হয়ে আসছে। তা আসলে গণ অভ্যুত্থানের পরে এই প্রথাটাকে আমরা ভেঙে দিয়েছি, যে এখন আমি সরকারের সাথে থাকি কিংবা না থাকি, সরকার যদি ভালো কাজ করে আমরা অ্যাপ্রিসিয়েট করব, আমরা প্রমোট করব, শেষ করি। আর যদি সরকারের সাথে সংস্কৃতি বন্ধ, আপনাদের অবস্থানটা কি তাহলে? আপনারা কি অবস্থান নেবেন এখন? আসবো। আর সরকার যদি জনগণ বিরোধী কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা তার কড়া সমালোচনা করব। আজকে দেখেন পার্লামেন্টে সরকারি দল বিরোধী দল একটা খুব সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্যে ডিবেট হচ্ছে, আলোচনা হচ্ছে, সরকার জনগণের পক্ষে যে সকল সিদ্ধান্ত নিচ্ছে, বিরোধী দল কিন্তু সেখানে সাপোর্ট দিচ্ছে, এঙ্গেজ হচ্ছে। আবার ধরেন তাদের দৃষ্টিকোণ থেকে যেটা জনগণ বিরোধী সিদ্ধান্ত, তারা কিন্তু তার কড়া প্রতিবাদ করছে, সমালোচনা করছে, ইনসাইড এন্ড আউটসাইড, রাজনৈতিকভাবেও তারা কিন্তু মাঠে প্রোগ্রাম দিচ্ছে। তো আমাদের অবস্থানটাও একবারে পরিষ্কার, যে সরকারের ভালো সিদ্ধান্তের পক্ষে আমরা, জনগণের পক্ষে যে সকল সিদ্ধান্ত সরকার নেবে এগুলোর পক্ষে আমরা, আর সরকার যে সকল সিদ্ধান্ত জনগণ বিরোধী নিচ্ছে বা নেবে তার বিরুদ্ধে আমাদের করা অবস্থান। গণ অধিকার পরিষদ এখানে বিন্দু পরিমাণ ছাড় দেবে না, যেমনটা বিগত সময় আমরা বলে আসছি যে আপনারা কি অবস্থান নিচ্ছেন আমি সেটাই জানতে চাই। জুলাই সনদ এবং গণভোট, এটা নিয়ে আমরা বরাবর বলে আসছি যে আমাদের পজিশনটা হচ্ছে, আপনারা বলছেন ছাড় দিবেন না, তারপর এই যে চাঁদাবাজি বন্ধ, আপনারা তো শুনছেন, আমি কথা বলছি, এই যে আমি কথা বলছি, প্রতিবাদ করছি, প্রয়োজনে যদি রাজপথেও কথা বলা লাগে, প্রোগ্রাম করে করব। আমরা এখন পর্যন্ত সরকারকে সময় দিতে চাই, দেখতে চাই, যেহেতু সরকারের বয়স খুব একটা হয় নাই, সবে মাত্র 2-2.5 মাসের একটা শিশু, সুতরাং আমরা অবজার্ভিং এর মধ্যে রাখছি। তার মানে এই নয় যে সরকারের সকল সিদ্ধান্ত আমরা মেনে নিচ্ছি, নো, আমরা ওই অবজার্ভিং পিরিয়ডের মধ্যে আছি। ফারুক হাসান, আবার আসবো আপনার কাছে। এই যে চাঁদাবাজি লিগ্যাল ভার্সন বললেন ফারুক হাসান, মোশাররফ আহমেদ ঠাকুর আপনার কাছে আসতেছে। এই চাঁদাবাজি লিগ্যাল ভার্সন বলছেন ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির বলছেন, এটা সবাই জানে, এটা আসলে দলীয় নেতাদের মদত দিয়ে এটি হয়ে থাকে। আপনি সিন্ডিকেট বলতে রাজি নন, কিন্তু তারপরে এদিকে আসছে সবার আঙুল। এখন আওয়ামী সরকারের সময় আমরা মৃগা প্রজেক্ট করে দৃশ্যমান বেশ কিছু উন্নয়ন দেখেছি, তারপর দেখেছি লুটপাট। তো এখন আমাদের দেশে বিএনপি সরকার কৃষক কার্ড দিচ্ছে,
ফ্যামিলি কার্ড দিচ্ছে, বিভিন্ন ধরনের কার্ড দিয়ে জনগণের অবশ্যই যেটা চাচ্ছে ভালোর জন্যই করা হচ্ছে, কিন্তু তারপরও এই যে চাঁদাবাজির অভিযোগগুলো আসছে এটাকে ম্লান করে দিচ্ছে না তাদের অর্জনগুলো? ভাই আমাদের ফারুক হাসান তো নতুন নতুন লিগ্যাল টার্ম ইউজ করেন। ভাই হাইকোর্টে আপনি প্র্যাকটিসের সময় নতুন একটা শব্দ পাইলেন, এক্সটর্শনের লিগ্যাল ভার্সন, লিগ্যাল ভার্সন অফ দ্য এক্সটর্শন। একবার না, আমি 385 খুব ভালো করে পড়ছি। 385-এর উপর গত 100 বছরে যত রায় আছে মোটামুটি যারা বড় বড় জজ সাহেব, হাইকোর্টের জজ এবং এদের সাথে আলোচনা করছে, এই এক্সটর্শনের কোনো লিগ্যাল ভার্সন নাই। এক্সটর্শনের কোনো লিগ্যাল ভার্সন নাই, বাংলা কথা একবার পরিষ্কার। তো এই নতুন নতুন শব্দ দিলেই তো, চমকপ্রদ শব্দ দিলেই তো হবে না। এক্সটর্শনের লিগ্যাল ভার্সন কি? থ্যাফটের লিগ্যাল ভার্সন কি? চুরির আবার লিগ্যাল ভার্সন কি? ডাকাতির আবার লিগ্যাল ভার্সন কি? বলেন, আপনি বলেন। খুনের আবার লিগ্যাল ভার্সন প্রসিডিউরাল না, জায়গা খুনের থেকে এটা বলা হয়েছে, কোনো হ্যাঁ? খুনের লিগ্যাল ভার্সন মানে এটা আপনারা বের করছেন, এটা তো আমাদের বক্তব্য না। আপনি মানে আমি যতটুকু বুঝেছি কে বের করছে? আচ্ছা, যে তথ্যগুলো আসছে- আমাদের কে বের করতে আরে বলেন বাবা, লিগ্যাল ভার্সন? কে বের তথ্যগুলো করছে? যে আসছে এটা সত্য না মিথ্যা সেটা আরে নিয়ে ভাই কথা কে বলেন। লিগ্যাল ভার্সনটা বলছে কে? আমি কে বলতে বলেন, legal version? এখন এটা কি সত্য আপনি না মিথ্যা? বলছেন, হ্যাঁ, বলেন। আপনি এটা ভুয়া জিনিস, একটা লিগ্যাল চাই। তাহলে সঠিকটা জনগণকে জানান যে না আমরা চাঁদাবাজির সাথে জড়িত না। লিগ্যাল ভার্সন হয় নাকি? আরে বাবা, আপনি মূল জায়গায় থাকেন। আমি বলছি এক্সটর্শনের আবার লিগ্যাল ভার্সন। আচ্ছা, ইলিগাল ভার্সনটাই বলেন। আমরা একটু শুনি। এক্সটর্শন যদি এক্সটর্শনের মিনিমাম প্রমাণিত হয় তাইলে ওটা অপরাধ, ক্রাইম, ইটস এ ক্রাইম আন্ডার দি সেকশন অফ 385। তো এইখানে আমি আপনাকে বলছি যে এক্সটর্শন যদি কেউ প্রমাণ করতে পারে তো 385-এর আন্ডারে একটি লিগ্যাল প্রসিডিউরে তার বিরুদ্ধে মামলা হবে। এটা কোনো লিগ্যাল প্রসিডিউর হচ্ছে, তার বিরুদ্ধে অপরাধ হিসাবে এটা প্রমাণিত হবে। এই যে অভিযোগগুলো আসছে যে প্রসিডিউর মেনটেন করে অফিসিয়ালি সবাই মিলে ঝিলে একটা রেট ঠিক করছে, আপনি প্রথমে বলছিলেন যে ই টেন্ডারের কথা, কিন্তু আসলে তো আমি আপনাকে সেটি আর টেন্ডার ড্রপ করার মধ্যে সীমাবদ্ধ নেই। ই টেন্ডারে একটা পড়ছে জামাতে ইসলাম, গণ অধিকার পরিষদ, আদার্স যারা সাপোর্ট করে, এদের কি ধরে রাখছে কেউ যে আপনি টেন্ডার ড্রপ করবেন না? বলছে? এটা বলছে কেউ যে আমি টেন্ডার ড্রপ করতে চাইছিলাম, টেন্ডার ড্রপ করতে দেয় নাই বিএনপি লোকজন? আছে তো? নাই তো। এইখানে আপনি মিলে জিলে খেয়েছেন, যে বলে সবাই মিলে বলছেন যে আপনি একটা টেন্ডার দেন আর বাকি যে টেন্ডারের যে 2 ভাগ টাকা আছে এটা আমাদেরকে দিয়া দেন। তো এটা খেয়েছেন। তো গণ অধিকার পরিষদের যে মানে যিনি এটা আসছেন, যে সমঝোতার ভিত্তিতেই হয়েছে, এটা বলতে হ্যাঁ, চাচ্ছেন? সমঝোতার ভিত্তিতে আমি আপনাকে বলতেছি, সমঝোতার ভিত্তিতে যদি আপনার ঘরের দরজা আপনি খুলে দেন, তো থেফটের 3টা ও থাকতে হবে। যেমন আপনার অজ্ঞাতে হবে, আপনার তারপরে এই 3টা ও বলেন তো শাহরিয়ার ভাই। প্রথমত অজ্ঞাতে হতে হবে, অস্থাবর হতে হবে একটা সম্পত্তি আপনি যদি নেয় কেউ, আচ্ছা, অজ্ঞাতে, তারপরে অস্থাবর সম্পত্তি যদি কেউ অপসারণ করে, ইয়াস, এই 3টা থাকলে একটা থ্যাফট হবে। তো এক্সটর্শন যদি আপনি নিজে রাজি হয়ে কাউকে দেন, এটা কি এক্সটর্শন হবে? জি। তো এটা এই যে একটা টেন্ডার পড়ছে, তাহলে ওইটার সাথে জামাত জড়িত আছে, গণ অধিকার পরিষদ জড়িত আছে, আদার্সরা জড়িত আছে। আচ্ছা আচ্ছা, মোশাররফ আহমেদ, আমি আপনাকে বলছি এটা লিগ্যাল ভার্সন, ইলিগ্যাল ভার্সন না। এটা হচ্ছে আপনি দেন নাই, আপনি আপনার সুযোগ থাকার পরে আপনি টেন্ডারে অংশগ্রহণ করেন নাই। এই জন্য যে দিয়েছে তার থেকে বরঞ্চ যিনি আজকে অভিযোগ করবেন, তো তিনি দিয়ে দেন নাই কেন? তিনি দেন নাই কেন? তার পার্টি দেয় নাই কেন? থার্ড পার্টির আদার্স লোকজন, ই টেন্ডার তো, এই টঙ্গীর টেন্ডার তো খুলনায় বসে দেওয়া যায়, টঙ্গীর টেন্ডার জি, আমরা বুঝতে পেরেছি। পঞ্চগড় বসে দেওয়া যায়। ব্যারিস্টার ইসলাম শাহরিয়ার কবির বলছিলেন যে এটা দলীয় নেতাদের প্রভাবই বেশি, মোশাররফ আহমেদ ঠাকুর বলছেন সমঝোতার ভিত্তিতেই হয়েছে, কিন্তু টেন্ডার ড্রপ করেনি। ব্যারিস্টার ইসলাম শাহরিয়ার কবির, আপনি যদি বলেন যে ঠিক কি কারণে অন্য দলের নেতাদের মধ্যে টেন্ডার ড্রপ করার বিষয়টি আসেনি বা তারা দেয়নি, কেন উইথড্র করে নিয়েছিল? শোনেন, আমার প্র্যাকটিস জীবনে মনে হয় বাংলাদেশে এমন কোনো বড় কন্ট্রাক্টর নাই যার মামলা করিনি। ভাই বললেন না
যে এই সিস্টেমে খুলনা থেকেও দেওয়া যায়। ফোন আসে সকালবেলা যে আপনাকে 5% দিয়ে দেওয়া হবে, আপনি এখানে টেন্ডার ড্রপ আজকে করবেন না। আবার ফোন আসে যে আপনার বিরুদ্ধে 5টা মামলা দেওয়া হবে যদি আপনি টেন্ডার ড্রপ করছেন। এটা একদম বলে নাম ধরে আমি বলে দিতে পারি দাদা। যেমন আপনাকে একটা জিনিস বলে দিই, যে বলে দেন, নাম ধরেই বলে দেন। সড়ক ও জনপথ বিভাগে 3টা মাত্র কোম্পানি 90% কাজ করত। সড়ক ও জনপথের বলা আছে কেউ কোনো কন্ট্রাক্টর 2000 কোটি টাকার বেশি কাজ করতে পারবে না। সেখানে একটা কোম্পানিকে আপনি দিয়ে দিলেন 17,500 কোটি টাকার কাজ। কিভাবে? এই যে ভাই যেটা বললেন ইজিপি, এবার বলে দিই, ইজিপি নিয়ে মামলা করে ইজিপি এই সিস্টেমটা ওয়ার্ল্ড ব্যাংক 750 কোটি টাকা দিয়ে ইন্ট্রোডিউস করছিল যাতে ফেয়ার টেন্ডার হয়। এখন আপনাকে বলে দিলাম, চ্যালেঞ্জ করে দিলাম, রানা বিল্ডার্স কিভাবে এই 17,500 কোটি টাকার কাজ কিভাবে আওয়ামী লীগের সময় করলো? জানেন কেন করলো? তার ভাই ছিল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, না অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার। আর চিফ ইঞ্জিনিয়ার সাহেব রাত্রেবেলা খালি যা ব্যাগ দিয়ে আসে, আর ওই ব্যাগের আবার ডবল ব্যাগ যায় হচ্ছে ওবায়দুল কাদেরের বাসা। একদম আপনি আমি নাম ধরে একদম প্রমাণ সহ বলে দিলাম। আমি যাদের বলছি এখন পর্যন্ত মানহানির মামলা করতে পারিনি ইনশাল্লাহ, কারণ আমি তো ওগুলো আছে আমার কাছে। এখন এই কথাগুলো কেন বললাম যে ভাইয়ের শুনেন, শুভঙ্করের ফাঁকি কি করছিলেন? ইভিএম করছিলেন না? তো ইভিএম এ যেখানে টিপ দেন খালি নৌকায় যায়। ধানের শীষে টিপ দিবেন নৌকা, কই কলসিতে টিপ দিবেন নৌকা, মানে যেখানেই টিপ দিবেন চলে যাবে কোথায়? নৌকায়। তারপর আরো আছে শোনেন, ওখানে টেন্ডারের ক্যাটাগরি ঠিক করতে হয়। এই ক্যাটাগরি ঠিক করে কে জানেন? চিফ ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আর ওই মন্ত্রীর সাথে। আবার এমপি সাহেব যা বলে যে শোনেন আমার এই ক্যাটাগরি দেন, তাহলে ও ছাড়া আর কেউ টেন্ডার ড্রপ করতে পারবে না। এমন ক্যাটাগরি সিস্টেম করে দিলেন যে ওই বিএনপির ওই লোকটা ছাড়া আর কেউ এলিজিবলই হবে না। আগে ছিল কি 10 বছরের আপনার এতগুলো লাগবে ফাইন্যান্সিয়াল ইয়ার। দেখা গেল যে যারা কম্পিটিটর আছে তাদের কারোই 7,000 কোটি টাকার কাজ নেই। ও করে দিল কি যার আছে তাকে দেওয়ার জন্য 7,000 কোটি টাকা বসায় দিল। একটা টেন্ডার বাংলাদেশের, একটা টেন্ডার আল্লাহর ওয়াস্তে ফ্রি ফেয়ার সাবমিট করার কোনো প্রসিডিওর নাই, কারণ এই পুরাটাই দেওয়া হয় হচ্ছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। সেজন্য আমি বলছিলাম যে এন্টি কারাপশন কমিশনের উচিত এই রাজনৈতিক দলগুলোর পিছনে না লেগে কাস্টমস আর এই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বাংলাদেশ যতগুলো আছে সবগুলোর ফাইল চেক করা, কার কি সম্পদ আছে। আর রাজনৈতিক নেতাগুলোর সৎসাহস নেই, কারণ ওদের কাছে টাকা খায়। সেজন্য কখনো বলতে পারে না যে এই লোকগুলোকে আগে প্রথমে ধরা উচিত। যে যতগুলো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে আমি চ্যালেঞ্জ করলাম যে তাদের যদি এন্টি কারাপশন কমিশন কালকেই নামে একটারও চাকরি থাকবে না। কারণ এই এলজিডি, এই রোডস অ্যান্ড হাইওয়েজ, আপনার সাথে এগ্রি করলাম। এই যে দুইটা ডিপার্টমেন্ট এবং ওবায়দুল কাদের, আল্লাহ এখানে মানে আল্লাহ মাফ করে বলি, ওবায়দুল কাদেরের কাছে যা বলা হতো কি লাগবে। এবার আরো একটা বলে দিই, আমাদের দেশের ব্যবসায়িক কোন জায়গায় নেমে গেছিল। এক কোম্পানি আমি চিনি, হঠাৎ করে দেখি সেই কোম্পানির সিইও অ্যাপয়েন্ট করলো একজন বোনকে। কি ব্যাপার, বোনকে অ্যাপয়েন্টমেন্ট করলেন কেন? বলো ওবায়দুল কাদের সাহেব ওনাকে বলছে উনি যদি অ্যাপয়েন্টমেন্ট দেন সিইও হিসাবে তাহলে এই কাজটা পাওয়া যাবে। আচ্ছা, তাহলে যদি আপনারটাই ওয়ার্ল্ড ব্যাংক যে ইজিপি সিস্টেম করে দিল, আপনি ইভিএম করলেন 22,000 কোটি টাকা দিয়ে, এগুলো দিয়ে কোনো কিছু হবে না যতক্ষণ পর্যন্ত সরকার নিজের স্বচ্ছ না থাকবে। তো ঠাকুর ভাই যেটা বললো, শুভঙ্করের মধ্যে তিলের ওই ইয়ার মধ্যেই তো ভাই ভূত আছে রে ভাই। আরেকটি প্রসঙ্গ আনতে চাই, বিএনপি জামায়াত ও আওয়ামী লীগ নেতাদের একটি সিন্ডিকেটের কারণে রাজশাহীর স্মৃতিহাট নামের একটি পশুর হাট থেকে অর্ধেক মূল্যে ইজারা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এবার হাটটি ইজারা দিয়ে 6 কোটি টাকা রাজস্ব হারিয়েছে সিটি কর্পোরেশন। এই যে সিটিহাট নামের পশু হাটটি গত বছর প্রতিযোগিতায় পূর্ণ ইজারায় সরকার প্রায় 14 কোটি টাকা রাজস্ব পেয়েছিল, কিন্তু এইবার সমঝোতা করে দর দেওয়া হয়েছে মাত্র 7 কোটি 40 লাখ। এই দেখেন উত্তর আপনি দিয়ে দিয়েছেন। প্রশাসককে নিয়োগ দিল সিটি কর্পোরেশনে, বিএনপি ছাড়া আর কি আছে ওখানে? প্রশাসকের বিরুদ্ধে এখনই মামলা করে দেওয়া উচিত। নিয়ম হচ্ছে গত বছরের চেয়ে যদি নিচে আসে সঙ্গে সঙ্গে সেটা বাতিল করে দিতে হবে। গত বছরের চেয়ে যদি নিচে আসে
সঙ্গে সঙ্গে সেই টেন্ডার বাতিল করে দিয়ে আবার নতুন করে টেন্ডার ফ্লট করবেন। আপনি প্রশাসক সমস্ত জায়গায়, জেলা পরিষদ থেকে শুরু করে সমস্ত সিটি কর্পোরেশন দলীয় করে দিয়ে বললাম সবার আগে বাংলাদেশ না, ওই টেক ব্যাক বাংলাদেশ শব্দটা হঠাৎ করে ভুলে যায় আমরা। টেক ব্যাক বাংলাদেশ ছিল এই দুর্নীতির বিরুদ্ধে, ভারত আধিপত্যবাদের বিরুদ্ধে নিয়ে আসা। এখন তো আপনি রাষ্ট্রে কে মিনু ভাই নাই ওখানে, মিনু ভাই নাকি, মিনু ভাই জনগণের ভোটে হয়েছে না, মিনু ভাই জানে না যে ওখানে এই হাটের এটা হচ্ছে, আর মিনু ভাই করে কি না আমার ছেলেপেলে একটু খাক, কি করা যাবে, ওদেরকেও তো একটু খেতে দিতে হবে। আর ভাই যেটা বললো সেটাকে আমি সমর্থন করি। শোনেন, লিগালাইজ তো সবই করবেন। ওই যে ভাই বললেন যে সরকারে থাকলে পাপ পুণ্য দুটার ভাগ নিতে হবে, তখন বিরোধী দলের ভূমিকা পালন করলে হবে না। বিরোধী দলের ভূমিকা পালন করতে গেলে সরকারকে পদত্যাগ করতে হবে। ভাইয়ের বাড়ি আমি জানি চাঁপাইনবাবগঞ্জ, ভাই আমার চেয়ে আরো ভালো জানে। এই হাটটাও সিটি হাটটাও হচ্ছে নতুন। এখন রাজশাহীর সমস্ত ছেলেবেলে পুনর্বাসন করতে হবে মিনু ভাইকে, না করলে তো সামনে ইলেকশন জিততে পারবেন না। কবির, আবার আসবো আপনার কাছে। ফারুক হাসান, সিলেটের সাদা পাথর লুটপাটের কথা আপনাদের মনে আছে, বিএনপি জামাতের এই সিন্ডিকেটের কথাটা বললাম। এক্ষেত্রে সর্বদলীয় ঐক্য কেন হয়? জনস্বার্থে তো আমরা কোনো সর্বদলীয় ঐক্য দেখি না। এটা ঠিক বলছেন। আসলে মানে বাংলাদেশে এই সর্বদলীয় ঐক্যটা একটা জায়গা থেকে মানে আমরা দেখতে পাই আর কি, একটা জায়গায়, সেটা হচ্ছে এই যে ভাগ বাটোয়ারা করে খাওয়া। সেটা হতে পারে আপনার এই হাট বাজার, কিংবা এই পাথর, কিংবা কয়লা, বিভিন্ন জায়গায় দেখতে পাই না। হ্যাঁ, এই জায়গাতে আমরা আসলে মানে আমরা বিতর্ক খুব একটা কম দেখি, বিভাজন কম দেখি। এখানে ভাগ বাটোয়ারা করে সমঝোতার মধ্য দিয়ে মানে চলে আর কি। তো যাই হোক, আসলে এখন পর্যন্ত এই যে হাট বাজার কিংবা কুরবানির গরুর হাটকে নিয়ে যে ধরনের তথ্যগুলো আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি, এটা আমাদের দেশের জন্য কারোর জন্যই মঙ্গলজনক না। মানে এরকম একটা গণ অভ্যুত্থানের পরে এরকম অবস্থা যদি এখনো চলমান থাকে, চলতে থাকে, তাহলে তো পরিবর্তন আসবে না, পরিবর্তন হবে না। কারণ এগুলো তো দীর্ঘ 55 বছর আমরা দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেছি, বিরক্ত হয়ে গেছি। যে যখনই কুরবানি কিংবা যখনই এরকম ঈদুল আজহার সময় আসে, তখনই শুধুমাত্র না, আজকে আমি একটা নিউজ দেখলাম, মানে দাম বাড়ায় না, ওটা তো আছেই, মানে আপনি পুঁজি করেন সব সময় একটা উৎসবকে, মানুষের উপর দিয়ে সেটা জবাই করে দেন। আজকে আপনি দেখেন, আজকে দেখলাম যে চট্টগ্রাম থেকে কুরবানির পশু নিয়ে একটা ট্রাক ঢাকার দিকে আসছিল, সম্ভবত কুমিল্লা এলাকাতে। ট্রাক থামিয়ে সন্ত্রাসীরা সবগুলো গরু লুট করে নিয়ে গেছে প্রকাশ্যে, দিবালোকে। চিন্তা করে দেখেন, মানে শুধুমাত্র ওই যে হাট বাজারেই সীমাবদ্ধ না, একই সাথে রাস্তাঘাটে এই যে হানাহানি, এই যে চাঁদাবাজি, গরু লুট করা, এগুলো তো বন্ধ হয় নাই। এই জায়গাতে আসলে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা কেমন, কোন পর্যায়ে, তারও কিন্তু একটা বড় ধরেন যে ফিচার আমাদের সামনে মানে উঠে আসে। আজকে দেখেন, সরকার দায়িত্ব নেওয়ার প্রায় 2.5 থেকে 3 মাস, 3 মাসের মধ্যেও আইন শৃঙ্খলা পরিস্থিতির যে খুব একটা উন্নতি হয়েছে, এটা বলার খুব একটা সুযোগ নেই। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যার উপরে প্রধান দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা, তিনি আসলে কতটুকু আইন শৃঙ্খলা নিয়ে অবগত বা এটা নিয়ে কনসার্ন আমরা জানি না। তিনি এখন নানামুখী দায়িত্ব পালন করতে গিয়ে তিনি হয়তো ভুলেই যাচ্ছেন যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে এটাকে ঠিক করতে হবে, উন্নত করতে হবে। বিভিন্ন জায়গায় গোলাগুলি হচ্ছে। আজকে বোধহয় সম্ভবত ঢাকার কোন একটা এলাকায় দেখলাম মহাখালীতেই একজন যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। তো প্রতিনিয়ত এই খবরগুলো কিন্তু আমাদের চোখের সামনে আসছে। তো এগুলো নিয়ে যদি আসলে সরকার কনসার্ন না থাকে, সিরিয়াস না হয়, তাহলে সামনে তো ডে বাই ডে এটা আরো ডিটোরিয়েট করবে, খারাপের দিকে যাবে। আপনারা ইউনিট সরকারকে গালি দেন, এতদিন গালি দিয়ে আসছেন। হ্যাঁ, ইউনিট সরকার যে জনগণের পক্ষে ভালো কাজ করেছে সবগুলো, তা আমি বলতে চাই না, কিন্তু ইউনিট সরকারের চাইতে যে আপনারা বেটার, ভালো, এটা তো প্রমাণ দেখাতে হবে। যখন আপনি তার থেকে বেটার দেখাবেন যে এই যে ইউনিট সরকার এই ডেভেলপ করতে পারে নাই, তাদের আমলে এই ছিল, আজকে তার থেকে আমরা এই যে বেটার উন্নতিটা করতে পেরেছি, তবেই না জনগণ আপনাকে বাহবা দিবে। এই জিনিসটা কিন্তু এখন পর্যন্ত আমরা খুব একটা পাচ্ছি না। আচ্ছা, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধারা যদি দেশের স্বার্থের বিপক্ষে যায়, তা পরিবর্তনের সুযোগ চুক্তির মধ্যে রয়েছে, তবে বিষয়টি ইচ্ছে মতো পরিবর্তনের সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এই যে গরুর হাট নিয়ে সরকারি দল, বিরোধী দল সবাই কিন্তু চুপ রয়েছে। অনেক সমালোচনার পর বাণিজ্য মন্ত্রী মুখ খুললেন। এখানেও কি গরুর হাট সাদা পাথরের মতো ঐক্য দেখেন কিনা, নাকি অজানা কোনো ভয়ে তারা চুপ থাকেন, সরকারি বিরোধী দল সবাই? না, এটা খুব মানে গুরুত্বপূর্ণ টপিক আপনি নিয়ে আসছেন। দেখেন, ইউনিট সরকারের আমলে আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তি, এই বাণিজ্য চুক্তি নিয়ে গতকালকে কিন্তু আমাদের মার্কিন দূতাবাসের সাথে আমাদের একটা মিটিং ছিল। সেই বৈঠকে আমি নিজেও ছিলাম। তো সেই বৈঠকে এই চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তো যাই হোক, আসলে সবচাইতে অ্যালার্মিং যে খবর, বা অ্যালার্মিং আমাদের কাছে যেটা লাগে, যে এরকম একটি চুক্তি অন্তর্বর্তীকালীন সরকার করে যাওয়ার পরে এখন একটা নির্বাচিত সরকার, এই নির্বাচিত সরকারের আমলে
এই চুক্তিটা পার্লামেন্টে উঠলো না, পার্লামেন্টে কেউ নিয়ে আসলো না, এটা নিয়ে পার্লামেন্টে কোনো বক্তব্য কেউ দিল না, এটা আমাদের একবারে মারাত্মক রকমের মানে মানে আশাহত করে। আমরা হতবাক হয়ে যাই যে আমরা আসলে কার জন্য রাজনীতি করি। এই যে অনেকেই বলে না যে পশ্চিমবঙ্গে এখন বিজেপি আসছে, তার মানে আমরা তিস্তা চুক্তির পানি পাবো, আমাদের তিস্তা চুক্তি বাস্তবায়ন হবে। আসলে কি বাংলাদেশের পাবো? একটা গ্রুপ কিন্তু আনন্দে আত্মহারা। আচ্ছা। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা হচ্ছে বোকার স্বর্গে বসবাস করে। ইন্ডিয়ার রাজনীতিতে সেটা বিজেপি, কংগ্রেস, তৃণমূল, হোয়াট এভার, যারাই ক্ষমতায় আসতো না কেন, তাদের কাছে ইন্ডিয়া ফার্স্ট। আর বাংলাদেশের রাজনীতিতে আমাদের কাছে আমাদের প্রভু ফার্স্ট, আচ্ছা, রাজনৈতিক প্রভু। তো সুতরাং আমরা আমাদের পলিটিক্যাল প্রভুকে অখুশি করতে চাই না। এখন দেখেন এই যে ইন্টারিম সরকার আমেরিকার সাথে এরকম একটা অসম বাণিজ্য চুক্তি করলো, যেখানে 123 বার আমাদের জায়গায় সেল লেখছে, মানে আমরা মানতে বাধ্য, আর 6 বার উইল, মানে আমেরিকা মানবে 6 বার, আর আমরা 123 বার। তারপরেও এটা নিয়ে পার্লামেন্টে আলোচনা হলো না, সরকারও নিয়ে আসলো না, এমনকি আজকে যারা প্রধান বিরোধী দল তারাও এটা আসলে পার্লামেন্টে তুললো না। যদিও বিরোধী দলের একজন পার্লামেন্টারিয়ান গত কয়েকদিন আগে এক টেলিভিশন টক শোতে আমার সামনে বলেছিল যে তারা নাকি স্পিকারকে এই প্রস্তাব দিয়েছিল এই চুক্তিটা পার্লামেন্টে তোলার জন্য, স্পিকার নাকি নাকচ করে দিয়েছেন। আমি জানি না, যেহেতু ভাই আছেন উনি এটা আরো ব্যাখ্যা দেবেন। তো এটা আমাদের একটা আফসোসের জায়গা, যদি আমাদের মাননীয় স্পিকার সেটাকে বাতিলও করে দেন, মানে আলোচনায় না আনতে চান এজেন্ডায়, তারপরেও বিরোধী দলীয় এতজন পার্লামেন্টারিয়ান, প্রায় বোধহয় 81 জন, 81 পার্লামেন্টারিয়ান, তাদের দায়িত্ব ছিল না যে এই চুক্তি নিয়ে পার্লামেন্টে আলোচনা করা, ডিসকাস করা। তার মানে তারা তলে তলে এখানে কি সমঝোতা করে আসলে মানে জি। সময় পার করতে চাই? এটা তো আমাদের দেশের জন্য কারোর জন্য মঙ্গলজনক নয়। এই চুক্তি নিয়ে আলোচনা করতে হবে। তো যাই হোক, আমি যেহেতু গতকালকে মার্কিন দূতাবাসের সাথে আমাদের মিটিং ছিল এই চুক্তিকে কেন্দ্র করেই, এটা নিয়ে আমরা অনেক প্রশ্ন করেছি তাদেরকে, তারা তাদের জায়গা থেকে একটা ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যাটা আমি পরে আসবো। আমি আমাদের জায়গা থেকে, আমাদের পলিটিক্যাল এরেনায় যারা আজকে দায়িত্বে রয়েছেন, হোক সরকারে কিংবা বিরোধী দলের জায়গা থেকে, তাদের জায়গা থেকে এই জিনিসটা তারা ডিসক্লোজ করতে নারাজ। পার্লামেন্টে কিংবা আপনাদের কোনো এক দল অজানা- প্রশ্ন করেছিল এই বিষয়টা নিয়ে, জি, এই জি। যুক্তরাষ্ট্রের চুক্তি নিয়ে পার্লামেন্টে আপনাদের দল থেকে প্রশ্ন এসেছিল? না, আমাদের দলের, আমরা তো সরকারে নাই, আমাদের দলের একজন, সেও তো সরকারে। আমরা কিন্তু আমাদের যে দাবি, এই যে প্রস্তাব, প্রত্যেকটাই কিন্তু আমাদের দলের সভাপতি নুরুল হক নূর সহ আমরা পুরো গভর্নমেন্টকেই করছি, পুরো গভর্নমেন্টকে। আমি কিন্তু সরকারকে এখানে কোনোভাবে দায়ী মুক্তি দিচ্ছি না, সরকারকে আমি প্রশ্ন করছি। জি। সরকারকে যখন প্রশ্নটা করব, এই প্রশ্নটা ওই বুঝতে পেরেছি। গভর্নমেন্টে যারা আছেন, ক্যাবিনেটে যারা আছেন, প্রত্যেকেই লাগবে ভাই, জি, বুঝতে প্রত্যেকেই পেরেছি। লাগবে, আবারও প্রত্যেকেই দায়ী আসবো আপনার কাছে। মোশাররফ আহমেদ ঠাকুর, এই যে চুক্তি নিয়ে এত প্রশ্ন উঠলো, বিরোধী দলের কাছ থেকেও আমরা আসলে সেভাবে দেখলাম না যে দেশের স্বার্থে তারা এটা নিয়ে অনেক বেশি প্রশ্ন করলো, এবং সরকারি দলের এখানে দায়বদ্ধতা আসলে কতটুকু সেটিও আসলে প্রশ্নের বিষয়। কারণ ইন্টারিম গভর্নমেন্টের সময় হওয়া এই চুক্তি পরবর্তীতে আমরা এখনো কন্টিনিউ করে যাচ্ছি, এবং আমরা হয়তো মানতে বাধ্য। কি হবে সেটা ভবিষ্যৎ বলে দেবে। আসলে বিএনপির অবস্থান কি এই চুক্তি নিয়ে এই মুহূর্তে? ধন্যবাদ আপনাকে। এখন কথা হচ্ছে যে আমি আপনাকে একটা পুরাতন কথা বলি। বিখ্যাত উক্তি আছে শেরে বাংলা একে ফজলুল হকের, আরে ভাই এত কথা বলো কেন, মুসার সময় মুসার দিন, ঈসার সময় ঈসার দিন। আমাদের আসিফ নজরুলকে বলা হলো যে আপনি না বলছিলেন 26 লাখ ভারতীয় বাংলাদেশে কাজ করে, বাংলাদেশের ছেলেরা কাজ পায় না, এখন আপনি উপদেষ্টা, আইন উপদেষ্টা, কি করবেন বলেন তো? বলে যে বক্তব্যটা রেখেছিলাম এটা আমি তখন উপদেষ্টা ছিলাম না, এখন উপদেষ্টা। এই হলো আমার উত্তর। তো আপনার উত্তর হচ্ছে যে ডক্টর ইউনূস এই চুক্তি 2 দিন আগে কেন করেন? ডক্টর ইউনূস কার গোলাম? ডক্টর ইউনূসের কথা বললে জামাতের জ্বলে, ডক্টর ইউনূসের কথা বললে এনসিপির জ্বলে। ডক্টর ইউনূস হলো আমেরিকার গোলাম, আর ডক্টর ইউনূসের গোলাম কারা? বাংলাদেশের মানুষ বের করবে। আমি আপনাকে বলছি, এই যে ডক্টর ইউনূস যে চুক্তিটা করে গেছেন আমেরিকার সাথে, বাণিজ্য চুক্তি, এই বাণিজ্য চুক্তি অতি অবশ্যই বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে গেছে। এই চুক্তিটি রিভিউ হওয়া দরকার, অন্তত পূর্বাপর যা আছে বাংলাদেশের মানুষকে জানার, এবং বাংলাদেশের মানুষের সপক্ষে এই চুক্তি কতটুকু রদবদল করা যায়, কতটুকু রিভিউ করলে বাংলাদেশের মানুষ কি চায়, বাংলাদেশের মানুষের স্বার্থে এই সরকার যা যা করা দরকার তাই তাই করেন। এবং আমি আপনাকে বলি, আমেরিকার গত 56 বছরে আমেরিকার সাথে দ্বিমত করেছে আমি কাউকে পাই নাই। বেগম খালেদা জিয়া চেয়ারে বসে
2003 সালের 19শে জুন আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী কলিন পাওয়েল এসেছিলেন যে ইরাক যুদ্ধে বাংলাদেশের সৈন্য দেওয়ার জন্য। কারণ জি। ওইখানে একটা গেম খেলে দিয়েছিল পাকিস্তান, যে বলছিল বাংলাদেশ যদি যে সৈন্য দেয় আমরাও দিব। কলিন পাওয়েল এসে বসছিলেন, বেগম খালেদা যে কলিন পাওয়েলকে তো সৈন্য দেনই নাই, বরঞ্চ কলিন পাওয়েলের মুখের উপর, কলিন পাওয়েল বাংলাদেশে থাকার সময় আমরা 20শে জুন আমরা 2003 সালে 4 জুনে 21শে জুনের পত্রিকা দেখতে পারেন যে আমরা বিশাল একটা যুদ্ধ বিরোধী সমাবেশ করেছিলাম। আচ্ছা, কিন্তু সেইখানে বেগম খালেদা জিয়ার ক্যাবিনেটে তখন জামাতের 2 জন মন্ত্রীও ছিলেন, এবং তারা, আমি আপনাকে বলছি, তারা সেই সময় যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা মুসলমানের বুকে গুলি চালানোর জন্য মুসলমান সৈন্য প্রেরণ করব না। তো বেগম খালেদা জিয়া এই যে সাহসটা দেখালেন, এরপরে 2004 থেকে আপনি দেখবেন হ্যারিকে টমাস নামে একজন কাল্লিয়া পাঠানো হয়েছিল বাংলাদেশে। হ্যারিকে টমাস গিয়ে সুদাসদনে 4 ঘন্টা বসেছিল ডিসেম্বরে, 2005-এর ডিসেম্বরে, 5 ডিসেম্বরে, যে 25শে ডিসেম্বরে উপলক্ষে, এই আমরা ক্রিসমাস ডে উপলক্ষে। তো সেইখানে বেগম খালেদা জিয়া যে এইটা করে 17 বছর ক্ষমতার বাইরে ছিলেন এবং নির্যাতনের মুখোমুখি হয়েছিলেন, তখন তারা কোথায় ছিলেন? বাংলাদেশে আপনি দেখেন যে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী আসছে 56 বছরে, আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রীর মুখের উপর কোন প্রধানমন্ত্রী বলে দিয়েছেন যে আমি সৈন্য দিব না? তো বেগম খালেদা জিয়ার সন্তান, আমি পয়েন্টটা মেক করি, বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি অবশ্যই এই চুক্তিকে রিভিউ করবেন এবং বাংলাদেশের মানুষের ভোট ছেড়ে দিবেন। আমি এখন পর্যন্ত এই চুক্তিকে রিভিউ করার দাবি কেউ জানিয়েছে আমি শুনি নাই, আমি এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলকে পাই নাই। পজিশন অপোজিশন, এই ছোট পার্টনার, বড় পার্টনার, সরকারি আছেন, সরকারি নাই, এই দাবি জানান না। আপনি দেখান। আচ্ছা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে আমাদের দেশে একটি হতাশাবাদী গোষ্ঠী রয়েছে, তারা সারাক্ষণ হতাশ হয়ে যায়, তারা বিভিন্নভাবে সমাজকে অস্থির করে রাখতে চায়। এখন জামাত সহ বিরোধী দলগুলো যারা রয়েছে, তারা তো জ্বালানি নিয়ে বিশেষ কমিটি, সরকারি দল, বিরোধী দলের সমান সংখ্যক সদস্য, সব জায়গায় জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার চেষ্টা করছে, আমরা দেখছি। তারপরও জামাত বা বিরোধী দল বাদে আর কাকে নিয়ে আসলে এই মন্তব্যটি তিনি করেছেন? জামাতকে নিয়ে নাকি অন্য কোনো দল নিয়ে তার এই মন্তব্য? আমি আপনাকে বলি, ওনার এই বক্তব্যটা আমি বেসিক্যালি ডিটেলস পড়িনি, এমনি হেডলাইন। তো বাংলাদেশে একটা অ্যাজ এ হোল একবার গড়পড়তায় বলা যায় প্রচুর একটা হতাশাবাদী দল আছে, যারা বাংলাদেশে কোনো কিছু হয়েছে 54 বছরে এইটাই মনে করে না। আমি আপনাকে বলি যে কি নাম, যে আপনার ওই যে রিজওয়ানা হাসান, ও গভর্নমেন্টের থেকে বলছে 55 বছরে যদি রাজনৈতিক নেতারা বাংলাদেশকে একটু এগুতে পারতেন তাহলে আমার তো আজকে এই চেয়ারে বসে থাকার দরকার ছিল না। 1974, 75, 76 সালে বাংলাদেশে, আমি আপনাকে বলি, একটা সমৃদ্ধ জনপদ বানিয়াচং, ওখানে আমি দেখছি যে কাজের মহিলাদেরকে একটা শাড়ি দিলে সে 2 টুকরা করে ফেলতো, সাথে সাথে 2 টুকরা করে ফেলতো, 1 টুকরা উপরে পড়তো, 1 টুকরা নিচে পড়তো, আবার 3 মাস পরে, 2-3 মাস পরে আবার নিচে পড়তো, গায়েরটা নিচে পড়তো, এইভাবে পড়তে দেখেছে 2 টুকরা করে। আজকে বাংলাদেশকে ওইখান থেকে আগাই নাই ভাই, আগাইছে। তো এখানে যে বাংলাদেশ যে এগিয়েছে, বাংলাদেশ যে এগিয়েছে, এটা যদি কেউ না দেখতে পায় তাকে তো অবশ্যই হতাশাবাদী দেখতে হবে। আমি আপনাকে বলি, আমি আবার আসবো আপনার কাছে। 20 বছর আগে এইরকম একটা স্টুডিও হবে, এইরকম মানের একটা স্টুডিও হবে, যে স্টার নিউজের মতো একটা ইন্টারন্যাশনাল মাপের একটা স্টুডিও হবে, ওটা তো সরকারও কল্পনা করতো না। জি, ধন্যবাদ। ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবির, ডক্টর ইউনূসকে নিয়ে কথা বললে এনসিপি জামাতের পছন্দ হয় না, এমন একটি মন্তব্য করেছেন। এই ব্যাপারে আপনি কিছু বলতে চান কিনা? আসলে এর কারণটা কি? এই যে চুক্তির বিষয় নিয়ে যখন কথা ওঠে তখন এনসিপি জামাত তারা কি আসলে পছন্দ করে না, বা আপনারাও কোনো প্রতিবাদ জানান না, জামাত থেকে কোনো প্রতিবাদ জানানো হয় না? বলি আগে, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি। খলিল সাহেবের নাম বোধহয় আপনারা জানেন, রজার খলিল সাহেব। চুক্তিটা করলেন উনি, তত্ত্বাবধায়ক ব্যবস্থার সময় পররাষ্ট্র উপদেষ্টা থাকলেন উনি। না, তত্ত্বাবধায়ক সরকারের সময় ইন্টারিমের সময়
এই তৌহিদ হোসেন ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা, খলিল কি ছিল? খলিল প্রতিরক্ষা উপদেষ্টা ছিল। প্রতিরক্ষা উপদেষ্টা ছিল না, তার ইয়া ছিল হচ্ছে এই চুক্তিটা করার জন্য খলিলই হচ্ছে ডেজিগনেটেড লোক ছিল। আচ্ছা, যেটা ইতিহাস সেটা পাল্টানো যাবে না। খলিল ওয়াজ দ্য মেন ম্যান হু সাইন দিস ডিল। এত ভালো লাগলো, এত পীড়িতের লোক, শব্দটা খারাপ হয়ে গেল, আমার মতো ব্যারিস্টার সাহেবের পীড়িতের লোক, এটা বলেন না ভাই, বলেন, অসুবিধা নেই। এত ভালোবাসার লোক, তাকে কোলে তুলে নিয়ে আপনি আবার ফরেন মিনিস্টার বানায় দিলেন। হ্যাঁ, তো ফরেন মিনিস্টার বানায় এখন আবার বলতেছেন চুক্তি ভালো না, খলিল ভালো, চুক্তি ভালো না। এবার আপনাকে বলি, এই চুক্তিটা আমেরিকার সাথে যে চুক্তিটা হলো হচ্ছে 9 ফেব্রুয়ারি, 9 ফেব্রুয়ারি, আর ইন্ডিয়ার সাথে চুক্তি হলো আমেরিকার 4 ফেব্রুয়ারি। খলিল সাহেব ইন্ডিয়াতে গেলেন, আমেরিকার সাথে চুক্তি হলো, বাংলাদেশের সাথে চুক্তি হলো, 12 তারিখে আমেরিকা একজনকে কোলে তুলে নিয়ে এসে ক্ষমতায় বসায় দিল। সে যোগসূত্র বিনিসূতার মালাটা এক জায়গায়। এবারে আমার ভাই ফারুক ভাই ছিলেন ওদিন, একটা হাই কমিশনের ডেজিগনেশন হচ্ছে ডিপটি কমিশনার র্যাঙ্ক, একটা হাই কমিশনের র্যাঙ্ক হচ্ছে ডিপটি কমিশনার র্যাঙ্ক। ডিপটি কমিশনারের দাওয়াতে মন্ত্রী চলে যাবেন ওখানে, এবং তার সাথে সঙ্গপঙ্গ সবাই যাবেন, এর মতো লজ্জাস্কর বোধ আর পৃথিবীতে কিছু নাই। আবার বলে দিচ্ছি, একজন সারা জীবন কোনো ডেলিগেশন আসলে মন্ত্রীর সাথে দেখা করতে গেলে সেক্রেটারি থাকবে, মন্ত্রীর নিজস্ব রুম আছে, সেই ডেলিগেশন সেখানে আসবে। আর আমরা এতই অসহায় হয়ে গেলাম, আমার ভাই বলতে আমার ভাইকে সমর্থন জানানো উচিত, কিন্তু আমার ভাইও অসহায়, কারণ এই কথাগুলো হয়তো আপনাকে না, ইয়া ভাইয়ের কথা বললাম, অসহায়, কারণ বলতে পারতেছেন না। ওনার দলের কমার্স মিনিস্ট্রি জোর এই যে হাত যেরকম করতেছে এরকম করতেছিল ওখানে, কি বলবেন। এবার আর একটা জিনিস বলি, ভাইদে বললেন এখানে আর একটা কথা, যে তাহলে ডেলিগেশন যাওয়া এটা হচ্ছে পুরাপুরি রাষ্ট্রীয় কাঠামোর বাইরে গেলেন, আপনি মেনে নিচ্ছেন দাসত্ব, তার কে আপনাকে ঠেকাবার? সংসদে জামাতে ইসলামের যতগুলো, এই 71-এ যতগুলো ইয়া দেওয়া হয়েছে তার 90% রিজেক্ট হয়ে গেছে আউটরাইট। এবার আরো একটা জিনিস বলি, মন্ত্রীদের সুবিধা আছে, তারা যে কোনো সময় যে কোনো কিছু তাদের প্রশ্ন উত্তর পর্বে নিয়ে আসতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী তার সমাপনী বক্তব্যে এই ট্রিটি সম্পর্কে কিছু বলছেন না। এখন কিছু ক্ষেত্রে খালি সমালোচনা করলে হবে না, আপনাকে কিছু বাস্তবতা মেনে নিতে হবে। বাস্তবতাটা হচ্ছে আপনার গার্মেন্টস যায় কত বিলিয়ন, 7.3 বিলিয়ন। কোথায় যায়? খালি ইউএসএ মার্কেটে। আপনাকে 35 না 39% আপনার ট্যারিফ ইম্পোজ করলো, সেই ট্যারিফ থেকে কমিয়ে নিয়ে এসে 19% করলো, করে আপনাকে বলে দিল যে এটা করব যদি তুমি এটাতে সাইন করো। আচ্ছা, তাহলে আপনাকে যখন আপনি এই গার্মেন্টস রক্ষার জন্য, একমাত্র গার্মেন্টস ছাড়া তো আপনি ডাইভার্সিটি কিছু করেননি। আর আপনি যখন দাদা ঠাকুরের ইশারায় ক্ষমতায় আসবেন, তখন দাদা ঠাকুর বলে দিছে সাইন করে দাও, আর আমার এই খলিল সাহেব কার বন্ধু, ওপারে বলে দিচ্ছে যে বাবা তুমি সাইন করে দাও। এটা রিভিউর জন্য কেউ বলেছে, রিভিউ করা, এটা আগে বলে দিই, রিভিউ করার এটা নিয়ে কথা বলতেছে, তার আগে আদানি নিয়ে কথা বলে। দয়া করে ওই ঘাতানি যেমন করছিলেন, এবার আদানি নিয়ে কথা বলে, আদানির প্রতিদিন যে রক্ত চুষতেছে এই আমেরিকার এই চুক্তিতে সে রক্ত চোষা নাই। প্রতিদিন যে রক্তটা আদানির চুক্তিতে হচ্ছে, যে রক্তক্ষরণ বাংলাদেশের হৃদয়ে হচ্ছে আদানির চুক্তির জন্য, সেটাই বাতিল করতে পারতেছেন না আপনি। আপনি আসছেন আমেরিকার এই চুক্তির সাথে, আমেরিকার চুক্তির মধ্যে সে খারাপ কি আছে কেউ বলতে পারে না। আমার ভাই, আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বললাম, দ্য ট্রিটি ইন ফ্রন্ট অফ মি, এই ট্রিটিতে একটা ব্যালেন্স, এই ট্রিটিটার নাম কি? আমি এই ট্রিটির সমর্থনে বলার কথা আপনি বলছেন যে এই ট্রিটিটা আসলে জনগণের জন্য, বাংলাদেশের জন্য ভালো হয়েছে, আমি যদি আমার কাছে যদি নেন এই ট্রিটিটা, আপনাকে ট্রিটিতে যে 6.6টা ইয়া আছে, আর্টিকেলস আছে, এই আর্টিকেলসে স্পষ্টত বাংলাদেশের সাথে যে ট্রেড ইমব্যালেন্স আছে সেই ট্রেড ব্যালেন্সটা করতে চাইছে আমেরিকা। এখানে আমি খারাপ কিছু দেখি না। আপনি বলেন সার্বভৌমত্ব রক্ষার এই ট্রিটি কি নষ্ট হয়েছে? না, আপনি দেখান যে আদানির ট্রিটিতে আমার সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে, আপনি সেই ট্রিটির কথা বলতেছেন না কেন? আদানির ওটা কি ইন্ডিয়ার সাথে কি কোনো ট্রিটি বাতিল করা যাবে না? ওটা নিয়ে তো আমরা সব জায়গায় কথা বলতেছি, সংসদে ওটা কেন তুলতেছেন না? আজকে আমেরিকার ট্রিটির কথা বলেন, আমেরিকার ট্রিটি তো করে গেল ফেব্রুয়ারি মাসে, এখন কয় মাস হয়েছে, এই ট্রিটির এখন এক্সিকিউশনই হয়নি। এই ট্রিটির আন্ডারে কোনো কিছু এখন তুলা ইম্পোর্ট করার কথা তুলাই আসেনি এখনো।
সো আপনি এই ট্রিটিটা একদম ইনিশিয়াল স্টেজ, মানে এখনো বাচ্চাটা বর্নই করেনি। আর যে বাচ্চা ব্রন করে আপনার দিকে রাইফেল তাক করে গুলি করতেছে, সে এই আদানিকে ট্রিটি আপনি নিয়ে কিছু যতজন করতেছেন না। বক্তব্য দিয়েছেন এই পর্যন্ত, যতজন কথা বলেছেন, হ্যাঁ, যারা বলছে তাদেরও কথা বলে দিই। প্রত্যেকেই এটি নিয়ে আসলে নেগেটিভ রিভিউ দিয়েছেন। আমি আপনার কাছে আরেকটা ডিটেইলস শুনতে চাই যে কি কারণে আপনি এটাকে পজিটিভ বলছেন। শোনেন, সিপিবিরা যাদের কোনো ভোট নাই, তারা হচ্ছে সারা জীবন খালি চিৎকার শুনে যান, মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক, আর রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। এটা হচ্ছে বক্তৃতার সময় বক্তৃতা দেন। দেশ বাঁচাতে গেলে আপনাকে আগে একটা জিনিস খেয়াল, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা ছাড়া আপনি চলবেন কিভাবে? দেখি না মুরাদ আছে কোন, সিপিবির কোন খালিকুজ্জামান সাহেবরা নিয়ে আসুক না, ইন্ডিয়ার দাদাদের টাকা দেওয়ার ক্ষমতা আছে। আজকে সবাই বলছিল আওয়ামী লীগ পড়ে গেলে বাংলাদেশে দুর্ভিক্ষ হবে, দুর্ভিক্ষ হয়েছে? দুর্ভিক্ষ হয়েছে 18 মাসে? ওই যে বলে যে ভাইদের বলে জামাত ইসলামের ইয়া কথা না, আপনাকে জাতীয় স্বার্থে এই স্বার্থের এই আর্টিকেলটা স্বার্থ বিরোধী, আপনি সেই স্পেসিফিক আর্টিকেল বলে আপনি নোটিশ দেন। আপনি এজ এ হোল একটা দেশের, আমি তো বললাম আদানিটা নিয়ে কেন কথা বলতে লজ্জা পাচ্ছেন রে ভাই আপনারা? এই সিপিবি কেন আদানি নিয়ে একদিনও দেখি, এই যে শোনেন, আগে একটা তেল এটা আনুপ সাহেবের একটা ইয়া ছিল, আনু মোহাম্মদ, সব আবার ড্রয়ের টাকা খেয়ে সব বিক্রি করে দিল, দেশই বিক্রি করে দিল, হাসিনার সময় রাস্তায় বাড়াতে পারলো না। তো এই হচ্ছে এদের হচ্ছে এই সিপিবি মার্কা, এই লোকগুলোরে, এরা হচ্ছে দেশদ্রোহী, এরা হচ্ছে ভারতের গোলাম। ভারত তখন ইশারা দেয় যে আমেরিকা একটু মিস্টার এস এম শাহরিয়ার কবি আরেকটি বিষয় নিয়ে আসতে চাই। 2013 সালের 5 মে রাজধানীর ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে তৎকালীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা যে অভিযান চালায়, সেখানে মর্মান্তিক ঘটনা ঘটে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন যে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের 57 জন হত্যাকাণ্ডের শিকার হওয়ার তথ্য পাওয়া গেছে। এখন তিনি বলেছেন যে এসব হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ওই সময়ে জামাত শিবিরের কি ভূমিকা ছিল? জামাত শিবিরের কেউ কি এই ঘটনায় হত্যাকাণ্ডের শিকার হয়েছিল কিনা, যদি আমাকে একটু বলেন। বহুদিন পর প্রত্যক্ষদর্শী হিসাবে একটা স্টেটমেন্ট দিয়ে দিই। জি, সেদিন আমার সৌভাগ্য হয়েছিল একটা ট্রাক পানি পাঠানোর, বলিনি কোন আজকে বলে দিলাম, এক ট্রাক পানি পাঠানোর সৌভাগ্য হয়েছে। এবং সন্ধ্যার পর ওখানে ওই একটা লাশ আসলো, তারপর ওখানে আর আমি থাকতে পারলাম। আজকে দেখেন রয়ের এক দালাল, বিবিসির এক মুখটা খুব খারাপ ভাষায় আসে যে ওকে, মানে রাগটা কন্ট্রোল করতে হচ্ছে, ওর জন্মের ঠিক নাই, সেজন্য ও বলতে পারে এখানে কেউ মারা যায়নি। ওর যদি জন্মের ঠিক থাকে, আমি চ্যালেঞ্জ দিলাম, তাহলে ও বাংলাদেশের বেইমানি করতে পারে না, এবং বাংলাদেশের কোনো মিডিয়া তার কোনো কভারেজ দেওয়া উচিত না, কারণ হচ্ছে জাতীয় বেইমান, মির্জাফরের চেয়ে বেইমান। কত বড় অগাসিটি, রক্তের স্বচ্ছ দাগ ছিল, ফায়ার ব্রিগেড নিয়ে এসেছে, পানি দিয়ে সেটা ধোয়ালেন। আর কত বড় নির্মম! কি আর একজন দেখি, কি সাংবাদিক একজন, সারাদিন হট্টগোল, একটা লাশও পড়েনি। এই সাংবাদিকতার লাইসেন্সই থাকা উচিত না। এটা কে? পরেরটা কে? আগেরটা তো চিনলাম, সমকাল না কিছু আজিজ মাহবুব। গতকালকে বিরক্ত হয়ে আমি গতকালকে টক শো থেকে বের হয়ে চলে গেছি। আমি বলে দিলাম, গতকালকে ইন্টেনশনালি এত রুচিতে বাঁধলো যে লোকটা একটা এইভাবে মিথ্যাচার করতে পারে, দেশকে বিক্রি করে দিতে পারে যারা ইন্ডিয়ার কাছে, তাদের কাছে আর কি বসবো? সেদের মাহবুবাদীদের ওখান থেকে আমি সুন্দর মতো আধা ঘন্টা পর বের হয়ে গেলাম। কারণ এই যে মিথ্যাচার, ছোট ছোট অনাথ বাচ্চা, কাউমি মাদ্রাসার বাচ্চাগুলোকে আপনি এখন বলতেছেন জামাত শিবির না ভাই, সবার আগে বাংলাদেশ। আমার দেশে সন্তানগুলো তো আমার আপনার কারো না 13 সালের। তাহলে আমি কি এই যে আমি যে উত্তেজিত হয়ে বললাম কি জন্য, যে ওই সন্তান তো কারো না কারো, এই 3 বাচ্চারাই তো ইয়াতে কাউমিতে যায়, তাদের হয়তো ভোটার আইডি কার্ড ছিল না, শয়ে বাচ্চাকে মারছেন এবং ডাম্পিং করছেন কোথায় সেটাও আছে। আজকে একটা রাজ সাক্ষী আসছে। আর বিবিসির কত বড় মিথ্যাচার, বিবিসি একটা মিথ্যার একটা কি ইনস্ট্রুমেন্ট, ওটা একটা যে ইনস্ট্রুমেন্ট ইরাককে ধ্বংস করছে, সারা পৃথিবীর যেখানে মুসলমান পায় সেখানেই তারা ধ্বংস করে। এবং বিবিসির হেডটাকে দেশের মানুষের জানা উচিত। এটা হচ্ছে ভারতের দালাল, এরা রাজা শিখায় দেয়, তাই এদেশে পালন করে। এবং কত বড় অগাসিটি, সে বলে একটা লোক মৃত্যুবরণ করে, এর ফাঁসি হওয়া উচিত।
শেখ হাসিনার সাথে সাথে এই লোকটারও ফাঁসি হওয়া উচিত। এটা মীর জাফর কথা। ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবির, ধন্যবাদ আপনাকে। মোশাররফ আহমেদ ঠাকুর, এবার আপনার কাছে একটু মন্তব্য জানতে চাই যে এই শাপলা চত্বরের ঘটনা, এখন যে পরিস্থিতি, কি ধরনের বিচার আমরা আশা করতে পারি? আমি আপনাকে বলি, প্রথম কথা হচ্ছে আমি এস.এম. শাহরিয়ারের সাথে একবারে একমত। আমি তখন আমার বাসা হচ্ছে এই যে নয়া পল্টনে, এই স্কাউট মার্কেটের ঠিক পাশেই এই পেছনের বিল্ডিংটাই হচ্ছে একটা ইস্টার্ন হাউজিং এর আছে। এইটার উপরে আমরা ছাদে দাঁড়ানো রাত্রে 10টা থেকে, এবং ওইখানেই নাইটিঙ্গেলের সামন থেকে আরম্ভ করে এই জায়গাটাতেই প্রথম শত র্যাব, পুলিশ এবং আমার ধারণা অন্য দেশের, সকাল থেকে গভর্নমেন্ট প্রিপারেশন নিয়ে অন্য দেশের সশস্ত্র লোকজনকেও বিডিআর এর মতো আনছিল ইন্ডিয়ার বাহিনী। তো এখানে এনে তারা লাইন দাঁড় করিয়েছে, এবং ওইখান থেকে আমরা দাঁড়ানো ছিলাম। লক্ষ লক্ষ রাউন্ড গুলি, সাউন্ড গ্রেনেড মারা হয়েছে। এবং আমি আপনাকে বলি, আমার হবিগঞ্জের একজন বিখ্যাত মৌলানা ছিলেন তোফাজ্জল হোসেন হবিগঞ্জি। উনি মুখাদ্দাস, বড় মুফতি, এবং তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন হেফাজতে ইসলামের। উনি বলেছেন, আমার সাথে দেখা হচ্ছিল, উনি বলেছেন যে এখন যদি আমরা লিস্ট দেই কারা মারা গিয়েছে, ওদের বাপ মাকে ধরে মেরে ফেলবে, যাতে এই কোনো মামলা মোকদ্দমা না হতে পারে। তো আমি এই গভর্নমেন্টের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বলবো, আমি নিবেদন করব, দয়া করে, এটা রাজনীতি না, এটা এই জায়গায় আপনি পাবলিকলি নোটিস করেন যে কাদের বাচ্চা মারা গেছে ওই দিন। এরা এসে নিজ উদ্যোগে সাক্ষী দেন, এদেরকে রাষ্ট্র প্রোটেকশন দেবে, এদেরকে রাষ্ট্র আলাদা নিরাপত্তা দেবে। এবং আমি বলি, হাসিনার যে লোকজন, যে ভাই এই যে বলে উমুক জায়গায় নিউ মার্কেটে লোক আইসা মেরে ফেলছে কিনা, এদেরকে এনে হাসিনাকে আবার, আর এই মামলায় 5ই মের মামলায় 2013 সালের 5ই মের মামলায় হাসিনার অন্তত 100 বার ফাঁসি হবে। ধন্যবাদ মোশাররফ আহমেদ ঠাকুর, আবারও ধন্যবাদ আপনাকে। ফারুক হাসান, আপনারা রাজপথ থেকে যে সংস্কারের এজেন্ডাগুলো নিয়ে লড়াই করেছেন, বর্তমান সরকারের আমলে তা আসলে কতটুকু বাস্তবায়িত হচ্ছে? যদিও এই সরকারের বয়স খুব কম, তারপর এই প্রশ্নটা চলে আসে। ধন্যবাদ। আমি ট্রিটি নিয়ে আমার ব্যারিস্টার শাহরিয়ার সাহেব যে কথাটি বললেন, আসলে দেখেন, যখন আমরা আন্তর্জাতিক কোনো চুক্তি করি কোনো দেশের সাথে, আসলে এটা অনেকেই আমরা পড়ে কিংবা না পড়েই একটা মন্তব্য করি যে এটা দেশবিরোধী, এটা অমুক, এটা তমুক। যে কোনো একটা বিষয়ে আপনি প্রপার স্টাডি না করে, ওভারলুক না করে আসলে ওই বিষয়ে একটা মন্তব্য করে দেওয়া, এটা রাজনৈতিক জায়গা থেকে পরিপক্কতার পরিচয় দেয় না। যেমন ধরেন ইউএসএ ভার্সাস বাংলাদেশ যে চুক্তিটা হয়েছে, এই চুক্তিটাকে আমরা দেশ বিরোধী চুক্তি আমি নিজেও বলি না, এটাকে আমি নাম দিয়েছি অসম চুক্তি। কেন অসম চুক্তি? বাংলাদেশের পক্ষে যে অবস্টাকলগুলো, এগুলোর সংখ্যা অনেক বেশি, আর ইউএস এর পক্ষে যেগুলো, এগুলো মাত্র 6টি বোধহয় সম্ভবত। এখন দেখেন, এই প্রশ্নটা এই জন্যই করলাম, ধরেন ট্রাফিক ম্যানেজমেন্ট নিয়ে সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের একটা চুক্তি হলো, ট্রাফিক ম্যানেজমেন্ট। এখন এখানে ধরেন যে 100 কন্ডিশন আরোপ করা হলো, শর্ত। এই 100 কন্ডিশনের মধ্যে বেশি কন্ডিশন কার উপর আরোপ করা হবে, বাংলাদেশ না সিঙ্গাপুর? নিশ্চয়ই বাংলাদেশ, কারণ ট্রাফিক ম্যানেজমেন্টে আমরা অত্যন্ত দুর্বল, ঝামেলা। আর সিঙ্গাপুরের ট্রাফিকটা এমনি উন্নত ভাই, তোরা তো বেশি বার্ডেন কন্ডিশন মানতে প্রস্তুত নেওয়ার প্রয়োজন নাই। তো একইভাবে আমাদের যে বাণিজ্য, এই বাণিজ্যতে দেখেন, আমাদের চট্টগ্রাম পোর্ট থেকে একটা মাল খালাস করতে গিয়ে 82টা স্বাক্ষর লাগে, 82 স্বাক্ষর, তারপর এটা খালাস করা যায়। আর ইউএস এর ধরেন যে একটা সমুদ্র বন্দর, সাভানা সমুদ্র বন্দর, এখান থেকে মাল খালাস করতে মাত্র 6টা স্বাক্ষরের প্রয়োজন। তো স্বভাবতই আমাদের যে অবস্টাকলগুলো বা যে কন্ডিশনগুলো, এই কন্ডিশনের সংখ্যাটা বেশি হবে, এটাই স্বাভাবিক। আসলে আফসোসের জায়গাটা কোথায়? আফসোসের জায়গাটা হচ্ছে, বিগত সময়ে যতগুলো পলিটিক্যাল গভর্নমেন্ট বাংলাদেশে আসছে, কোন সরকারেই এইরকম যে অসম চুক্তি কিংবা দেশ বিরোধী, দেশের পক্ষে হোয়াটএভার যে নামেই আমরা ডাকি না কেন, এই চুক্তিগুলো তারা পার্লামেন্টে আনতে নারাজ। প্রবলেমটা এখানে, এই যে ট্রান্সপারেন্সির অভাব, পলিটিক্যাল গভর্নমেন্টগুলো চায় না যে জনগণ এই চুক্তি সম্পর্কে জানুক। আমার ভাই বললেন না, ওই যে আমাদের আদানি চুক্তি, এই আদানি চুক্তি বিগত সরকারও আনে নাই, আর এই ইন্টারিম সরকারও তো
পারতো যে এটা নিয়ে জনগণকে পরিষ্কারভাবে জানাতে। ইন্টারিম সরকারও জানে আশা নাই। করছি বর্তমান সরকার আনবে। জি, বর্তমান সরকার এই চুক্তিগুলো নিয়ে আসবে সবার সামনে এবং পলিটিক্যাল ট্রান্সপারেন্সি গভর্নমেন্টগুলোর মধ্যে রাখবে। নেই।